এবং সেখানে আপনার কি অধিকার দেওয়া আছে সেগুলো ডেফিনেটলি কিন্তু আপনার জানা উচিত। তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্র থেকে রেহাই পেতে পারেন, ডেফিনেটলি রেহাই পেতে পারেন। সুতরাং এই আইনগুলো জেনে রাখা সাধারণ মানুষের কিন্তু অবশ্যই দরকার। নমস্কার বন্ধুরা, পুজো চলে এলো। সুতরাং পুজোর গিফট আমি যেমন প্রতিবারই দিয়ে থাকি, এবারও দিচ্ছি। পুজোর গিফট আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লেটেস্ট দুটো জাজমেন্ট, একটা হাইকোর্টের জাজমেন্ট এবং একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দুটোই কিন্তু ডাউনলোড করে পড়তে পারেন। কোনো রকম কস্টিং লাগবে না, কোনো প্রাইস লাগবে না, কোনো রকম টার্মস অ্যান্ড কন্ডিশন নেই এই দুটো জাজমেন্টে। এটা আমি আপনাদেরকে পুজোর উপহার হিসেবে দিলাম এবং এটা কিন্তু খুবই প্রয়োজনীয় দুটো জাজমেন্ট, ডেফিনেটলি কিন্তু আপনাদের কাজে লাগবে। আর আমি জাজমেন্ট যেটা দেবো সেটা দুটো ভিডিওতে দেবো। আজকের ভিডিওতে আমি হাইকোর্টের জাজমেন্টটা দিয়ে দিচ্ছি। নেক্সট আজকে বুধবার, আজকে আমি আপনাদেরকে জাজমেন্টটা দিয়ে দিচ্ছি হাইকোর্টের। আবার শনিবার আমার ভিডিও আসবে, তখন আপনারা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টটাও পেয়ে যাবেন। এবং মনে রাখবেন, এই যে দুটো জাজমেন্ট দেওয়া হচ্ছে, যে দুটো ভিডিওতে আমি জাজমেন্ট দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু একটার সঙ্গে কানেক্টেড। মানে নাম্বার 1 ভিডিও নাম্বার 2 ভিডিওর সঙ্গে কানেক্টেড এবং নাম্বার 2 ভিডিও নাম্বার 1 ভিডিওর সঙ্গে কানেক্টেড। আমি দুটো ভিডিওতেই পার্ট 1 এবং পার্ট 2 লিখে দেবো। আপনারা পার্ট 1-এ দ্বিতীয় ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং দ্বিতীয় ভিডিওতে গেলে প্রথম ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো দ্বিতীয় ভিডিওটা যখন আমি দেবো তখন ডেফিনেটলি প্রথম ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো, যাতে সবার পড়তে সুবিধা হয়। সুতরাং এটাই আমার পুজোর উপহার আপনাদেরকে। আমার অনেক দামি জাজমেন্ট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রি অফ কস্টে, কোনো রকম টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। সুতরাং এই দুটো আপনাদের পুজোর উপহার হিসাবে আপনারা রেখে দেবেন, আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। যারা বিভিন্ন রকম পুলিশের কবলে পড়ে যান এবং এফআইআর হয়, এসব সম্বন্ধে আমি আজকে কথা বলছি এবং এই দুটো জাজমেন্টও তাই কথা বলা হয়েছে। সুতরাং আপনারা মন দিয়ে জাজমেন্টটা শুনুন, ঘটনাটা কি ঘটেছে। এটা কিন্তু সবার সঙ্গেই ঘটতে পারে ডেফিনেটলি। এটা কোনো রকম ডিভোর্স সংক্রান্ত কোনো ব্যাপার না, কিন্তু এরকম যদি ওয়াইফরা হাজব্যান্ডের নামে এফআইআর করে দেয়, তখন যে পুলিশ অ্যাকশন নেবে, কিংবা কোনো স্বামীও এফআইআর করতে পারে কোনো স্ত্রীর বিরুদ্ধে, তখন স্ত্রী কি স্টেপ নেবে, সে স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হোক না কেন, ডেফিনেটলি কিন্তু আপনাদের দুজনেরই কিন্তু এই জাজমেন্টটা ডেফিনেটলি কাজে লাগবে। ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনবেন। আর এই ভিডিওর কিন্তু দুটো পার্ট থাকবে। আজকে ফার্স্ট পার্টটা আমি আপনাদেরকে পুরোপুরি বলে দিচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানুষ যদি কোনো অপরাধ করার পরে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে তো ঠিক আছে, কিন্তু কোনো মানুষ কোনো অপরাধ করেনি, তাকেও পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না, ডেফিনেটলি মেনে নেওয়া যায় না। এবং এখানে কিন্তু ঠিকমতো পুলিশও কিন্তু কোর্ট প্রসিডিওর ফলো করে না এবং ল প্রসিডিওর ফলো করে না। এখন সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে এবং অনেক গাইডলাইন আছে যাতে সাধারণ মানুষ এরকমভাবে অত্যাচারিত না হয়। তো সুতরাং দুটোই জাজমেন্টই আমি আপনাদের দিয়ে দেবো, কিন্তু অ্যারেস্ট করার অনেক রকম নিয়ম কানুন আছে, সেগুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট জাজমেন্ট আমি শুরু করছি। আর সেকেন্ড জাজমেন্ট আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি যে দ্বিতীয় ভিডিওতে শনিবার দিন যে ভিডিওটা আসবে আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। হঠাৎ পুলিশ আপনার বাড়িতে আসলো, বাড়িতে এসে আপনাকে বললো যে আপনার নামে একটা এফআইআর হয়েছে, সেই জন্য আপনাকে আমরা অ্যারেস্ট করছি। এটা কিন্তু কখনোই ঠিক না। অ্যারেস্ট করার অনেক রকম প্রসিজিওর থাকে, ডেফিনেটলি প্রসিজিওর থাকে, আইনের প্রসিজিওর ডেফিনেটলি থাকে এবং পুলিশরা সেটা ফলো করা উচিত, কিন্তু অনেক সময় পুলিশরা সেটা ফলো করে না। এখানে দেখুন, দোষ পুলিশদেরও থাকে, মানুষেরও থাকে, সাধারণ মানুষেরও থাকে। সাধারণ মানুষরা কী করবে? সাধারণ মানুষদের তো এই ল সম্পর্কে এত রকম জ্ঞান থাকে না, এত রকম প্রসিডিওর সম্পর্কে জ্ঞান থাকে না। সুতরাং আপনাদের ডেফিনেটলি জেনে রাখা উচিত এবং আপনার সংবিধান আপনাকে কি রাইটস দিয়েছে, কি অধিকার দিয়েছে, সেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। সুতরাং আমাদের ভারতীয় সংবিধান আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে এবং সেখানে আপনার কি অধিকার দেওয়া আছে সেগুলো ডেফিনেটলি কিন্তু আপনার জানা উচিত। তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্র থেকে রেহাই পেতে পারেন, ডেফিনেটলি রেহাই পেতে পারেন। সুতরাং এই আইনগুলো জেনে রাখা সাধারণ মানুষের কিন্তু অবশ্যই দরকার। এবং আপনাদেরকে বলে রাখি, অনেক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিন্তু অনেক রকম জাজমেন্ট আছে, গাইডলাইন আছে এই অ্যারেস্টের ওপরে। এখানে আমি যে জাজমেন্টটা নিয়ে কথা বলছি সেটা একটা হাইকোর্টের জাজমেন্ট। আপনারা যখন ডাউনলোড করে নেবেন তখন ডেফিনেটলি জাজমেন্টটা পুরোপুরি পড়ে নিতে পারবেন। এখানে ফার্স্টে কী হয়, ফার্স্টে একটা এফআইআর করা হয় একজনের নামে, যে অ্যাকিউজড পারসন থাকে তার নামে এফআইআর করা হয়, যে 406 যেটা ছিল আইপিসি 406 406, এবং আরেকটা করা হয় আইপিসি 420। 406 যেটা আইপিসি ছিল সেটা এখন বিএনএসে হয়েছে 314, এবং আগে যেটা ছিল সেকশন 420 আইপিসি সেটা বিএনএসে এখন হয়ে গেছে 316। এই ব্যক্তিটির উপর দুটো সেকশন লাগিয়ে দেওয়া হয়, 406 আইপিসি এবং 420 আইপিসি। এবং এই আইপিসি যেহেতু এফআইআর করা হয়েছে
যেহেতু লোকটার বাড়িতে পুলিশ যায় এবং পুলিশ গিয়ে বলে যে আপনার নামে এফআইআর করা হয়েছে এবং আপনাকে আমরা সেই কারণেই গ্রেপ্তার করছি। এবং আপনারা জানেন ডেফিনেটলি এটা সবাই, যে যাকে অ্যারেস্ট করা হয় তাকে 24 আওয়ার্স, একদিনের মধ্যেই কিন্তু তাকে যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট থাকে তার কাছে কিন্তু হাজির করতে হয়। তো পুলিশও সেই লোকটাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে। ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে লোকটাও কথাবার্তা বলে এবং এখানে পুলিশের যেটা কথা থাকে যে পুলিশ যদি আরও বেশি ইনভেস্টিগেশন করতে চায় তাহলে তারা পুলিশ কাস্টাডিতে নেওয়ার চেষ্টা করে। আর পুলিশের যদি সেরকম কোনো কোশ্চেন না থাকে তাহলে তারা ম্যাজিস্ট্রেটকে বলে যে এনাকে ইনি যা সেকশন লাগিয়েছে সেটাতে আপনি বেল করে দিন, কিংবা আপনি জুডিশিয়াল কাস্টাডি বা জেল করে দিতে পারেন, যেটা আপনি আইনত যেটা মনে করবেন সেটা করবেন। সুতরাং যাকে অ্যারেস্ট করা হয় সেখানে কিন্তু পুলিশ নিজের কাস্টাডিও নিতে পারে কিংবা জেল কাস্টাডিতেও কিন্তু পাঠিয়ে দিতে পারে ম্যাজিস্ট্রেট। এছাড়া ম্যাজিস্ট্রেট বেলও দিতে পারে। এখানে বেল যেটা হয় সেটাও কিন্তু নিয়ম অনুযায়ী বেল হয়, সেটা সিআরপিসি 437, যেটা এখন বিএনএসএস যেটা হয়ে গেছে, নতুন আইন বেরিয়েছে। সেই নতুন আইনে বিএনএসএস সেকশনটা এখন এই সেকশনটা চেঞ্জ হয়ে গেছে বিএনএসএস 480। সুতরাং এই সিআরপিসি বা বিএনএসএস যেটাই বলুন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিন্তু বেলও দিতে পারে। এবং যাকে অ্যারেস্ট করা হয় তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন যে আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে সেটাও সেই সম্বন্ধে আমাকে পুলিশ কিছু জানায়নি, এবং আমাকে যে গ্রাউন্ডে পুলিশ অ্যারেস্ট করেছে সেই গ্রাউন্ড সম্পর্কেও কিন্তু পুলিশ আমাকে কোনো রকম তথ্যই দেয়নি। সুতরাং সুপ্রিম কোর্টের অনেক রকম গাইডলাইন আছে, ডিরেকশন আছে, সুতরাং এখানে ডেফিনেটলি আমাকে বেল দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাজিস্ট্রেট তার কথা শোনেনি, তাকে কিন্তু বেল দেয়নি। সুতরাং যখন তাকে বেল দেওয়া হলো না, সেই অ্যাকিউজড পারসন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু হাইকোর্টেতে যায় এবং হাইকোর্টেতে গিয়ে রিট পিটিশন দেয়। সুতরাং এবার অ্যারেস্টের যে ব্যাপারটা সেটা ডেফিনেটলি হাইকোর্টই দেখবে। এবার হাইকোর্টের হাতে কেসটা চলে যায় এবং হাইকোর্ট তখন দুই পক্ষকেই ডাকে। একটা হচ্ছে সরকারি পক্ষ মানে পুলিশ, এবং যাকে অ্যারেস্ট করা যায় তাকে, দুই পক্ষকে কিন্তু হাইকোর্ট ডেকে পাঠায়। এবং তিনি যখন হাইকোর্টেতে স্ট্যান্ডে দাঁড়ান তিনি কিন্তু ডেফিনেটলি হাইকোর্টের যিনি জাজ থাকেন তাকে বলে যে এই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে এটা টোটালি কিন্তু ইললিগাল অ্যারেস্ট, তিনি কিন্তু বলেই দেন। এখানে কিন্তু যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু প্রথমেই বলে যে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী অ্যারেস্ট করা হয়নি। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 22 এখানে উল্লঙ্ঘন করা হয়েছে। এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু এটাও বলে যে এখানে সিআরপিসি সেকশন 50ও কিন্তু এখানে ফলো করা হয়নি, সেটা এখন চেঞ্জ হয়েছে বিএনএসএস 47। আমি আপনাদের পুরনো আইপিসি এবং সিআরপিসি দুটোই বলছি, এবং তার সঙ্গে যেটা আইপিসি চেঞ্জ হয়ে বিএনএস হচ্ছে সেই সেকশনগুলো আমি আপনাদেরকে আপডেট করে দিচ্ছি। যেটা সিআরপিসি ছিল সেটা বিএনএসএস হয়ে গেছে। সেই যে কথাগুলো বলছি তার মধ্যে কিন্তু আপনাদেরকে সেগুলো আমি আপডেট করে দিচ্ছি যে কোন সেকশন এখন কোন সেকশনে পরিণত হয়েছে। সুতরাং এরকম কিন্তু ডেফিনেটলি যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু এটা কথাটা বলেন হাইকোর্টেতে। এখানে যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু আরও বলেন যে আমাকে যে অ্যারেস্ট করেছে পুলিশ কিন্তু তার কোনো কারণ আমাকে বলেনি যে কী কারণে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং ভারতীয় সংবিধান যেটা আছে সেই অনুযায়ী কিন্তু পুলিশ আমাকে কোনো অ্যারেস্টের গ্রাউন্ডও কিন্তু আমাকে বলেনি। যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কিন্তু এই বক্তব্যগুলো হাইকোর্টের কাছে রাখে। তখন বোম্বে হাইকোর্ট সরকার পক্ষ তথা পুলিশকেও কিন্তু কোর্টেতে হাজির থাকার নির্দেশ দেন, নোটিশ করেন। সুতরাং এখানে কিন্তু হাইকোর্টের সরকার বা পুলিশ পক্ষ থেকে ডেফিনেটলি হাজির হয়, এবং যখন হাইকোর্টেতে পুলিশ এসে কিন্তু বিচারপতিকে জানান, ডেফিনেটলি হাইকোর্টের বিচারপতিকে জানান যে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টের কী সেকশন আছে এবং তার যে তাকে কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে সবই কিন্তু পুলিশ তাকে বলেছে, ডেফিনেটলি বলেছে। এই ডিফেন্সটা কিন্তু পুলিশরা নেয়। সুতরাং হাইকোর্ট দুই পক্ষের কথা শুনে হাইকোর্ট এবার নিজের ডিসিশন দিতে শুরু করে। হাইকোর্ট একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা উল্লেখ করে। আপনারা মনে রাখবেন আমি দ্বিতীয় ভিডিওতে সেই জাজমেন্ট নিয়ে কথা বলবো, এবং জাজমেন্টটা কিন্তু আপনাদের পুজোর উপহার হিসেবে কিন্তু আমি দিয়েও দেবো। এই ভিডিওতে কিন্তু আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা নিয়ে কথা বলছি না, কিন্তু এখানে যিনি বিচারপতি ছিলেন যেখানে তিনি কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের কথাও বলে, যে জাজমেন্টটা আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন। এবং এখানে যে পুলিশ বলে যে আমরা তাকে সবই জানিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু জানালে হবে না, জানানোর একটা প্রক্রিয়া আছে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সেগুলো আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, ডেফিনেটলি আমি আপনাদের বলে দেবো। এবং সুপ্রিম কোর্টের যে গাইডলাইনটা আছে সেটা কিন্তু পুলিশও কিন্তু ফলো করেনি, এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যে ডকুমেন্টটা পুলিশদের রাখা দরকার সেটা কিন্তু পুলিশদের কাছে ছিল না। সুতরাং এখানে কিন্তু পুলিশ পক্ষ থেকে সেরকম রেসপন্স পাওয়া যায় না। সুতরাং এই কেসেতে কিন্তু পুলিশ ফেলিওর হয়ে যায়, কারণ তাদের কাছে সুপ্রিম কোর্টের অনুযায়ী যে ডকুমেন্টটা থাকার কথা সেটা কিন্তু ছিল না। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু কোর্ট প্রসিডিওর বা ল প্রসিডিওর ঠিকমতো ফলো করা হয়নি, সেই জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কিন্তু হাইকোর্ট অবশ্যই বেল দেয়। এবং এখানে হাইকোর্ট আরও বলে যে
অ্যাজ পার আর্টিকেল 22 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান অনুযায়ী তাকে যে অ্যারেস্ট করা হচ্ছে, সে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে ডেফিনেটলি তাকে বলা উচিত। এবং সিআরপিসি 50 বা বিএনএসএস 47 যেটাই বলুন না কেন, সেই অনুযায়ী কিন্তু তাকে গ্রাউন্ডগুলো অবশ্যই বলা উচিত। সুতরাং আমি আপনাদেরকে আরও ডিটেলসে বোঝাচ্ছি। সেটা হচ্ছে গ্রাউন্ড অফ অ্যারেস্ট এবং রিজন অফ অ্যারেস্ট, দুটো কিন্তু আলাদা ব্যাপার। রিজন অফ অ্যারেস্টের মধ্যে যেটা থাকে, যে সেকশনগুলো আপনার উপর লাগানো হয়েছে, যেমন এখানে 406, 420 এগুলো আইপিসিগুলো লাগানো ছিল, তার বিএনএসএসগুলো আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি। সুতরাং এটা হচ্ছে অ্যারেস্টের রিজন। আর অ্যারেস্টের গ্রাউন্ড ব্যাপারটা আমি আপনাদের বলে দিচ্ছি। অ্যারেস্টের গ্রাউন্ড হচ্ছে যে অ্যারেস্ট যাকে করা হচ্ছে তাকে বলতে হবে যে তিনি কি অপরাধ করেছে এবং তিনি কি এমন খারাপ কাজ করেছে যে তার জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা হচ্ছে অ্যারেস্টের গ্রাউন্ড। সুতরাং রিজন অফ অ্যারেস্ট এবং গ্রাউন্ড অফ অ্যারেস্ট কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। দুটোই কিন্তু যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে কিন্তু অবশ্যই জানানো উচিত। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, 2005-তে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সিআরপিসি 50A, যেটা এখন বিএনএসএস সেকশন হয়েছে 48। এই অ্যামেন্ডমেন্টটা কেন হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে যখন কাউকে অ্যারেস্ট করা হবে, ডেফিনেটলি তার কোনো ক্লোজ ফ্রেন্ডকে বা ক্লোজ রিলেটিভকে অবশ্যই পুলিশে জানানো উচিত যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, নইলে কিন্তু এই জিনিসটা ভায়োলেশন অফ ল ডেফিনেটলি হবে। সুতরাং আপনারা জাজমেন্টটা ডেফিনেটলি পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনার জাজমেন্টটা ডাউনলোড করে পড়তে পারেন। এবং আপনাদেরও যদি এরকম কোনো ইলিগাল অ্যারেস্ট হয়ে থাকে, তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই জাজমেন্টটা কাজে লাগাবেন। আর একটা ব্যাপার বলে দিচ্ছি যে নেক্সট ভিডিও যেটা আসছে সেটা কিন্তু এই ভিডিওর সঙ্গে রিলেটেড, তার পার্ট 2 আসবে। সেখানে আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ডেফিনেটলি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিজেরা পড়ে নিতে পারেন। সুতরাং শনিবারের ভিডিওর জন্য একটু ওয়েট করুন। ডেফিনেটলি এই ভিডিওটা ভালোভাবে দেখে রাখবেন, বুঝে রাখবেন এবং জাজমেন্টটা পড়ে রাখবেন। ডেফিনেটলি আপনার কিন্তু অনেকটাই নলেজ বাড়বে। সুতরাং আমার এই পুজোর দুটো গিফট আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে, ডেফিনেটলি আপনাদের খুবই কাজে লাগবে। এবং আপনারা অবশ্যই জাজমেন্টগুলো বাড়িতে বসে পড়তে পারেন, মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে ডেফিনেটলি পড়তে পারেন, প্রিন্ট আউট নিতে পারেন। এবং আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে, অন্যায়ভাবে যদি আপনাকে অ্যারেস্ট করা হয়, ডেফিনেটলি কিন্তু আপনি এই দুটো জাজমেন্ট অবশ্যই নিতে পারেন এবং আপনার অ্যারেস্টটা ইলিগাল বলে সেটা চ্যালেঞ্জ করতে পারেন এবং আপনি বেলেরও সুবিধা নিতে পারেন। তাহলে নমস্কার, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। সেকেন্ড ভিডিওর জন্য ওয়েট করুন। ডেফিনেটলি শনিবার দিনকে মোটামুটি 7:30 8টা নাগাদ ভিডিওটা লঞ্চ হয়ে যাবে। সুতরাং আজ তাহলে আসি, আপনারা জাজমেন্টটা ডাউনলোড করে পড়ুন। Thank you for watching this video. Thank you.